যখন ইটিএফ বিক্রি করতে যাচ্ছে অনেকে বিক্রি করতে পারছে না, সেই সমস্যাটা এড়ানোর জন্য আপনারা যদি 3টে জিনিস দেখেন ইটিএফে কোনো সমস্যা হবে না। আমি যে ইটিএফ সিলেক্ট করেছি এই 3টে প্যারামিটারের উপর ক্রমশ বাড়ে কমে, ধরুন এই রকম করছে, এই রকম করে বাড়ছে কমছে বাড়ছে কমছে। আপনি যদি চান দিনের কোনো একটা সময় আপনি এইখানেও কিনতে পারেন, এখানেও কিনতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেটা পারবেন না। মিউচুয়াল ফান্ডে একটা বিশেষ সুবিধা আছে যেটা হচ্ছে কিন্তু ইটিএফে নেই, সেটা হচ্ছে কি LAMF, লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড। আপনি কি জানেন, আপনি যখন টাকাটা ইনভেস্ট করছেন কোনো মিউচুয়াল ফান্ডে, আপনার পোর্টফোলিও হয়ে গেছে ধরুন 2 লক্ষ টাকার পোর্টফোলিও হয়ে গেছে, আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন হলো, আপনি কি করবেন? আপনি তখন ওই মিউচুয়াল ফান্ডের এগেনস্টে লোন নিতে পারেন, যাকে বলা হয় লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড। তাহলে নেওয়ার শর্ত কি? ওয়ারেন বাফেটকে এক সাংবাদিক সম্মেলনে একজন জিজ্ঞাসা করলেন, আপনি ইনভেস্ট করার আগে সবার প্রথম কোন জিনিসটা লক্ষ্য করেন, সবার প্রথম কোন জিনিসটা দেখে আপনি ইনভেস্টে পা বাড়ান? তখন উনি সাংবাদিককে প্রশ্ন করছেন, আচ্ছা ধরুন আপনার কাছে সারা লাইফে মোট 20টা টিকিট রয়েছে ট্যুর করার জন্য, এই 20টা টিকিট দিয়েই আপনি সারা জীবনে ট্যুর করবেন। তাহলে ধরুন যখন আপনি কোনো ট্যুর প্ল্যান করবেন তার আগে আপনি কতবার ভাববেন যে এই ট্যুরটা করবো কি করবো না, অর্থাৎ এই টিকিটটা খরচ করবো কি করবো না? তখন সাংবাদিক বললেন কমপক্ষে 100 বার। তখন উনি বললেন, ঠিক একইভাবে যখন আপনি কোনো ইনভেস্ট করবেন অর্থাৎ কোথাও টাকা লাগাবেন, কমপক্ষে 100 বার ভাবা উচিত যে আপনি ওই জায়গাতে টাকাটা লাগাবেন হ্যাঁ কি না। কারণ সারা লাইফের যে ট্যুরের যে টিকিট 20টা একটা নির্দিষ্ট, ঠিক তেমনি আপনি যখন টাকাটা লাগাবেন ওই টাকাটা আপনাকে ভাবতে হবে টাকাটা যেন খোয়া না যায়, 100 বার ভেবে আপনাকে টাকাটা লাগাতে হবে। আর আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে থাকে, অনেকেই ফেসবুকের ছোট্ট একটা টিপ, টেলিগ্রাম গ্রুপের ছোট্ট একটা টিপস এই সব নিয়ে ইনভেস্ট করা শুরু করছে, ফলে তাদের অর্জন করা টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমি দীপঙ্কর দে আপনাদেরকে কথা দিচ্ছি, পার্সোনাল ফিন্যান্সের যা যা বিষয় আছে, ইনভেস্টমেন্ট, লোন, ইন্স্যুরেন্স, ট্যাক্স এবং ইনভেস্টমেন্টের বিভিন্ন জায়গা, ব্যাংকের ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, ক্রিপ্টো, শেয়ার মার্কেট, এর টু জেড আপনাদেরকে সব কিছু শেখাবো এবং সহজ বাংলা ভাষাতে, যাতে একটা বাচ্চা ছেলেও খুব সহজেই বুঝতে পারে। শেয়ার মার্কেট শেখাটা এতটাও কঠিন নয় যতটা আপনারা ভাবেন। আপনার কি মনে হয় কোনো স্টক কিনতে গেলে অনেক চার্ট অ্যানালাইসিসের প্রয়োজন, অনেক নিউজের প্রয়োজন? একদমই না, এত জটিল বানানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকার প্যাসিভ ফান্ড, এতে কোনো ফান্ড ম্যানেজার থাকে না এবং দ্বিতীয়ত এর দাম প্রতিনিয়ত ওঠানামা করে, অর্থাৎ যেমন আপনি স্টকে দেখেন দাম ক্রমশ বাড়ছে কমছে, ট্রেড করে, ঠিক এখানেও করে, যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে করে না। ইটিএফ সাধারণত সেক্টরিয়াল হয়। আমি ধরলাম যে ব্যাংকের ইটিএফ, আপনি যখন কোনো ব্যাংকের ইটিএফ কিনলেন, ধরুন 500 টাকা দিয়ে কোনো ব্যাংকের ইটিএফ কিনলেন, তাহলে আপনার টাকাটা ওই ইটিএফের আন্ডারে যতগুলো ব্যাংক রয়েছে সেইখান থেকে আপনি ওইটা কিনতে পাচ্ছেন, অর্থাৎ আপনার টাকাটা অতগুলো ব্যাংকে ইনভেস্ট হচ্ছে। অর্থাৎ ইটিএফে যদি 20টা ব্যাংক থাকে তাহলে আপনার টাকাটা 20টা ব্যাংকে ডিস্ট্রিবিউট হচ্ছে। 2 নম্বর প্রশ্ন, মিউচুয়াল ফান্ড থাকতে থাকতেও কেন আমি ইটিএফে ইনভেস্ট করতে যাব, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের সাথে ইটিএফের পার্থক্য কি? প্রথম কথা বলি, মিউচুয়াল ফান্ডের থেকেও ইটিএফে আপনি বেশি রিটার্ন পেতে পারেন যদি স্ট্র্যাটেজিটি আপনার ঠিক থাকে। এই স্ট্র্যাটেজিটাকে আমি শেষকালে বলবো, তার আগে বলে দিচ্ছি কিছু বেসিক পার্থক্য। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে ইটিএফ। খুব সহজেই বুঝুন। আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, আপনি টাকাটা কোথা থেকে কিনছেন? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আপনি টাকাটা ইনভেস্ট করছেন, অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আপনি টাকাটা দিলেন, ওরা আপনাকে ইউনিট দেয়। হতে পারে সে বিভিন্ন রকম, যেমন মতিলাল ওসওয়াল বা পরাগ পারিক। আচ্ছা, এই ভিডিওতে আমি যদি কোনো ইটিএফের নাম বা মিউচুয়াল ফান্ডের নাম বলছি, সব কিন্তু এডুকেশন পারপাস। আমাকে কোনো ইটিএফ, কোনো মিউচুয়াল ফান্ড কোনো টাকা দেয় না, যার জন্য প্রমোশন করছি। সবগুলোই কিন্তু এডুকেশন পারপাস আপনাদেরকে বলছি। আচ্ছা, মিউচুয়াল ফান্ড নেওয়া হয় কোথা থেকে? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে। ইটিএফ নেওয়া হয় কোথা থেকে? স্টক এক্সচেঞ্জ থেকে। স্টক এক্সচেঞ্জ মানে, আচ্ছা ধরুন কলকাতার একটা বড় মার্কেট, তাহলে এখানে জিনিস কেনা বেচা হয়, তাহলে যেখানে ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্ক থাকবে, তাই তো? যদি কোনো একটা মাছের বাজার হয়, আমি ধরলাম কলকাতার একটা মাছ বাজার, তাহলে ওইখানে মাছ বাজার মানে কিছু মাছ কিনছে কেউ, কেউ বিক্রি করছে, তার মানে যেখানে কেনা বেচা হয়। সেটাই স্টক মার্কেটের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে কি রয়েছে? NSE আর BSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ।
যখন আপনি ইটিএফটা কিনবেন আপনাকে কিনতে হবে এদের কাছ থেকে। দেখুন সরাসরি কোম্পানির কাছ থেকে তো কেনা যায় না। যখন আপনি কোনো স্টক কিনেন আপনি কি সরাসরি কোম্পানির কাছ থেকে কিনেন? হ্যাঁ, যখন আইপিও অ্যালটমেন্ট হয় আইপিওর ওই সময় আপনি ডাইরেক্ট কোম্পানি থেকে কিনতে পারেন। ধরুন এইচডিএফসি ব্যাংকের যে শেয়ার যখন কোম্পানি লিস্টেড হওয়ার আগে আইপিওর সময় আপনি সরাসরি এইচডিএফসি ব্যাংক থেকে কিনছিলেন, কিন্তু যখন লিস্টেড হয়ে গেছে তখন কিন্তু সরাসরি কোম্পানির কাছ থেকে কিনতে পারবেন না। আপনাকে কিনতে হলে কোথায় যেতে হবে? এই হাটে যেতে হবে। সেই হাট বলতে যেখানে কেনা বেচা একসাথে হয়। ঠিক তেমনি ইটিএফও কেনা বেচা কোথায় হয়? এইখানে। আর এটা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে। 2 নম্বর পার্থক্য। আচ্ছা, যখন মিউচুয়াল ফান্ডে যখন কোনো ফান্ড ম্যানেজার আপনার টাকাটা লাগাচ্ছে, যেহেতু স্টক কিনছে, স্টক বিক্রি করছে, অর্থাৎ প্রফিট কামানোর চেষ্টা করছে, তার জন্য প্রচুর রিসার্চ করতে হয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে ফান্ড ম্যানেজার থাকে, রিসার্চ করে কোন স্টকটার দাম কোন কম দামে পাওয়া যাচ্ছে, ভ্যালু ইনভেস্টিং করতে হচ্ছে। ফলে একটা চার্জ নেয়, সেটাকে কী বলা হয়? এক্সপেন্স রেশিও। অনেক খাটে, অনেকভাবে, অনেক রিসার্চ করে বলে এক্সপেন্স রেশিও এখানে বেশি হয়। কিন্তু ইটিএফে এটা তো প্যাসিভ। এখানে ইটিএফে আপনার এক্সপেন্স রেশিও অনেক কম হয়, অর্থাৎ অনেক কম ব্যয়বহুল। 3 নম্বর, আপনি যখন মিউচুয়াল ফান্ডে যখন কোনো ফান্ড কিনেন, কি করেন? আপনি টাকাটা ইনভেস্ট করলেন, সারা দিনের শেষে যে এনএভি মেজার হয়, এনএভি বলতে নেট অ্যাসেট ভ্যালু, ওই দিনের শেষে একটাই মাত্র একদিনে একটাই এনএভি থাকবে, অর্থাৎ দাম ওঠানামা কমা কোনো এফেক্ট করবে না। দিনের শেষে যে এনএভি, সেই এনএভিতেই আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন এবং সেই অনুযায়ী আপনাকে ইউনিট দেবে। কিন্তু ইটিএফে কী হয়? সবসময় কী হয়? যেহেতু ট্রেড করতে থাকে, বাড়তে কমতে থাকে, আপনি চাইলে এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন। তাহলে এই সুবিধাটা রয়েছে ইটিএফে, যেটা মিউচুয়াল ফান্ডে নেই। 4 নম্বর, মিউচুয়াল ফান্ডে একটা বিশেষ সুবিধা আছে যেটা হচ্ছে কিন্তু ইটিএফে নেই। সেটা হচ্ছে কি? LAMF, লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড। আপনি কি জানেন? আপনি যখন টাকাটা ইনভেস্ট করছেন কোনো মিউচুয়াল ফান্ডে, আপনার পোর্টফোলিও হয়ে গেছে, ধরুন 2 লক্ষ টাকার পোর্টফোলিও হয়ে গেছে, আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন হলো, আপনি কি করবেন? আপনি তখন ওই মিউচুয়াল ফান্ডের এগেনস্টে লোন নিতে পারেন, যাকে বলা হয় লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড। তাহলে নেওয়ার শর্ত কি? খুব সুবিধাতেই নেওয়া যায়। এতে নেওয়া, আপনার যদি মিউচুয়াল ফান্ডগুলো ইকুইটি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার 2 লক্ষ তো তার 45% মানে 90,000 পর্যন্ত আপনি লোন পাবেন। আর যদি আপনার ডেট মিউচুয়াল ফান্ড হয় তো সেক্ষেত্রে 75% আপনি পেয়ে যেতে পারেন লোন। দেখুন, এই ডেট মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড কি আমি সব বলে দিয়েছি আগের ভিডিওতে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা ভিডিওটা দেখে নেবেন মিউচুয়াল ফান্ডের A to Z। তাহলে আপনি এখানে 90,000 টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন এবং এই লোনের ইন্টারেস্ট খুব বেশি না, পার্সোনাল লোনের থেকেও কম হয়, 10 থেকে 12% চলে, মোটামুটি বর্তমানে 11%-এর আশপাশ লোন রেট অফ ইন্টারেস্ট বাৎসরিক। অর্থাৎ আপনার প্রতি মাসে যে লোন হবে আপনি ইএমআই দিতে পারেন এবং যতদিন আপনার লোন নেওয়া থাকবে ততদিন কিন্তু মিউচুয়াল ফান্ডটা আপনার বন্ধক থাকছে, আপনি এটা বিক্রি করতে পারবেন না। লোন পরিশোধ হয়ে গেলে আপনি আবার সরাসরি আপনার ফান্ডটা আপনার কাছে চলে এলো, তখন আপনি বিক্রি করতে পারেন। তার মানে এখানে একটা ভালো দিক কি? মিউচুয়াল ফান্ডকে বিক্রি না করে শুধুমাত্র ওটাকে প্লেজ দিয়ে আপনি ঋণ নিতে পারছেন, যেটা কিন্তু ইটিএফে নেই। এই লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ডে কিছু সুবিধা আছে। আপনি কুইক লোন পেতে পারেন, কারণ আপনি যদি কোনো ব্যাংকে লোনের অ্যাপ্লাই করেন একটা সময় লাগে, অনেক পেপার সাবমিট করতে হয়, এটা অনলাইনই সব কিছু করে দেবে। এবং তার থেকেও বড় কথা কি জানেন? যাদের ক্রেডিট স্কোর খুব খারাপ হয়, ক্রেডিট স্কোর খারাপ হলে সাধারণত ব্যাংক লোন দিতে চায় না, অনেক সমস্যা করে। কিন্তু এখানে কোনো ক্রেডিট স্কোর বিশেষ দেখা হয় না, শুধু আপনার যে টাকাটা আপনাকে লোন দেবে আপনার টাকার উপরেই তো দিচ্ছে, তাই এতে কিছু সুবিধা রয়েছে যেটা ইটিএফে নেই। 3 নম্বর, ইটিএফের সুবিধা কি? সবার প্রথম যে সুবিধা, ইটিএফ আপনি একসাথে অনেকগুলো স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন, একসাথে অনেক স্টক। অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকের কোনো ইটিএফ নেন, তাহলে ব্যাংকের ধরুন 20টা কোম্পানি রয়েছে, সেই 20টা কোম্পানিতে আপনার ইনভেস্ট হয়ে গেল, অর্থাৎ ডাইভার্সিফিকেশন, এতে সুবিধা রয়েছে। 2 নম্বর, ইটিএফের মাধ্যমে আপনি ভারতে থেকেও বিদেশে ইনভেস্ট করতে পারেন। একটা ধরুন ফান্ড রয়েছে মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100, এখানে আমেরিকার টপ 100টা কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন। দেখুন, ভারতে থেকে লিগেলি আপনি বিদেশে ইনভেস্ট করতে পারছেন, অর্থাৎ আপনি এখানে বিদেশেও ইনভেস্ট করতে পারছেন। 3 নম্বর, রিটার্ন মিউচুয়াল ফান্ডের থেকে বেশি। 4 নম্বর, এখানে মানে এক্সপেন্স রেশিও যেটা অনেক কম, কেন? এটা হচ্ছে প্যাসিভ ফান্ড। 5 নম্বর, বাই অন ডিপ। ইটিএফ এটা এক্সট্রা সুবিধা যেটা মিউচুয়াল ফান্ডে নেই। ধরুন দাম ক্রমশ বাড়ে কমে, ধরুন এই রকম করছে, এই রকম করে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। আপনি যদি চান দিনের কোনো একটা সময়
আপনি এইখানেও কিনতে পারেন, এখানেও কিনতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে সেটা পারবেন না। এই সুবিধাটা রয়েছে ইটিএফে। 6 নম্বর, ইটিএফ কখনো শূন্য হয় না। অর্থাৎ আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন, দেখুন একটা স্টক সেটা দাম কমতে কমতে শূন্য হতে পারে, কিন্তু একটা ইটিএফ কখনো শূন্য হয় না। হবে কি করে? একসাথে তো অনেকগুলো কোম্পানি রয়েছে, এক্ষেত্রে শূন্য হওয়ার চান্স খুব কম। এই জন্য এটা খুব কম রিস্কি, এখানে অনেক কম। স্টক কেনার থেকে ইটিএফ কেনার রিস্ক অনেক কম। তো এইগুলো হচ্ছে ইটিএফ এর সুবিধা। এইবার যেটা আসবো সেটা হচ্ছে ইটিএফ এর অসুবিধা। দেখুন, ইটিএফ এ একটা এক্সট্রা ট্যাক্স লাগে, সেটা হচ্ছে এসটিটি, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। এই ট্যাক্সটা কিন্তু মিউচুয়াল ফান্ডে লাগে না, তাহলে এই ট্যাক্সটা এখানে বেশি লাগছে। পরের যে ইটিএফ এর একটা সমস্যা আগে হতো, সেটা হচ্ছে দেখুন ইটিএফ মানে কেনা বেচা। তাহলে আমি কিনে নিলাম একটা কোনো ইটিএফ, তাহলে বিক্রি করার জন্য তো কাউকে থাকতে হবে। আমি একটা ইটিএফ কিনে নিলাম, সেটা তো বিক্রি করার জন্য তো কাউকে থাকতে হবে যেটা সে কিনতে পারে, কিন্তু কেনার যদি না থাকে কেউ, তাহলে বিক্রি করতে পারবো না। এই সমস্যাটা আগে হতো। তার জন্য একটা ট্রিক রয়েছে, একটা স্ট্র্যাটেজি রয়েছে যে কোন ইটিএফ কিনলে আপনি সহজেই বিক্রি করতে পারবেন, সেটা আমি ভিডিওর শেষে বলবো। আর একটা অসুবিধা, ইটিএফকে আপনি বন্ধক রেখে লোন নিতে পারবেন না। 5 নম্বর, কত রকমের ইটিএফ হয়। দেখুন ইটিএফ অনেক রকমের হয়, হতে পারে সেটা নিফটি 50 কোনো ইটিএফ, অর্থাৎ নিফটি 50 আন্ডারে যে 50টা কোম্পানি কিনে যে ইটিএফ, সেটা নিফটি 50। ব্যাংক নিফটি হতে পারে, ব্যাংকের আন্ডারে হতে পারে। আইটি কোম্পানির নিফটি, তাহলে আইটি কোম্পানিকে নিয়ে সেটা একটা নিফটি হতে পারে। রেলওয়ের আন্ডারে, রেলওয়ের যতগুলো স্টক রয়েছে সেগুলোকে একটা নিফটি হতে পারে। ডিফেন্স নিফটি, এই রকম অনেক রকমের ইটিএফ রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি সেইগুলো নিতে পারেন। 6 নম্বর, ইটিএফে কি এসআইপি করা যায়? ইটিএফে এসআইপি অবশ্যই করা যায়। আপনি যেমন স্টক ঠিক তেমনি আপনি ইটিএফ এর নিচে দেখবেন একটা অপশান রয়েছে এসআইপি। আপনি একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ডেটে আপনি এসআইপি যেমন আপনি মিউচুয়াল ফান্ডে করেন তেমন এখানেও করতে পারেন। 7 নম্বর, ভালো ইটিএফ কিভাবে সিলেক্ট করব, অর্থাৎ ইটিএফ সিলেক্ট করার আগে কোন কোন জিনিস দেখব। আপনাদেরকে আমি মাত্র 3টে জিনিস বলবো। আপনাদেরকে আমি একটুক্ষণ আগে বলছিলাম না যে ইটিএফের একটা অসুবিধা রয়েছে, যখন ইটিএফ বিক্রি করতে যাচ্ছে অনেকে বিক্রি করতে পারছে না। সেই সমস্যাটা এড়ানোর জন্য আপনারা যদি 3টে জিনিস দেখেন, ইটিএফে কোনো সমস্যা হবে না। আমি যে ইটিএফ সিলেক্ট করেছি এই 3টে প্যারামিটারের উপর। 1 নম্বর, AUM 1000 কোটি বেশি হতে হবে। আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি কোথা থেকে দেখবেন, কীভাবে দেখবেন। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 1000 কোটি, অর্থাৎ এখানে ধরতে পারেন যে তার যে মোট ক্যাপিটাল, অর্থাৎ টোটাল ক্যাপিটাল যেটা রয়েছে সেইটা। 2 নম্বর, ট্রেড ভলিউম কমপক্ষে 20,000 প্লাস হতে হবে। 3 নম্বর, CMP কারেন্ট মার্কেট প্রাইস ইকুয়ালস টু INAV। এই 3টে প্যারামিটার দেখলে আপনি ইটিএফ সিলেক্ট করবেন। একটা ব্যাখ্যা করছি। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে মোট কত টাকা ওই ইটিএফের সংগ্রহ হয়েছে সেটাই তো সে লাগাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কমপক্ষে 1000 কোটি। কোথা থেকে দেখবেন সব বলে দিচ্ছি। 1000 কোটি যদি হয়ে যায় আপনি অনায়াসে ওই ইটিএফে ইনভেস্ট করতে পারেন। 2 নম্বর ক্রাইটেরিয়া, ট্রেড ভলিউম 20,000-এর বেশি হতে হবে, অর্থাৎ কেনা বেচা যেটা কমপক্ষে 20,000-এর বেশি। নেক্সট, কারেন্ট মার্কেট প্রাইস বর্তমান যেটা মূল্য দেখাচ্ছে INAV-র সমান হতে হবে। এবার এইগুলো কোথা থেকে দেখবেন? প্রথম কথা হচ্ছে AUM আর ভলিউম, এই দুটো কিন্তু আপনারা যে ব্রোকেজ ইউজ করেন সেখানে দেখতে পাবেন। যদি আপনার কাছে গ্রো থাকে, গ্রোতেই ইটিএফ এর নাম সার্চ করলে আপনি ভলিউম দেখতে পেয়ে যাবেন আর AUM দেখতে পেয়ে যাবেন। নেক্সট যেটা পাবেন না আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ ব্রোকেজ অ্যাকাউন্টে যেটা পাবেন না ডিম্যাট অ্যাকাউন্টে, সেটা হচ্ছে কি কারেন্ট মার্কেট প্রাইস দেখতে পাবেন, কিন্তু INAV দেখতে পাবেন না। অনেকেই এটা ভুল করে, একটা ইটিএফ এর দাম আমি ধরলাম 120 টাকা, সঙ্গে সঙ্গে কী করলো এটা কেনা শুরু করে দিল। কিনবেন না। মনে রাখবেন, যদি ওই ইটিএফ এর বর্তমান মূল্য INAV-র সমান হয় বা প্রায় সমান তবেই কিনবেন, নাহলে কিন্তু হবে না। কেন? এই INAV হচ্ছে প্রত্যেক 15 সেকেন্ড অন্তর চেঞ্জ হয়। কি করবেন আপনি? NSE যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করবেন ইটিএফ, বা ওই ইটিএফ এর নামটা দিয়ে সার্চ করবেন, সেখানে আপনি কারেন্ট NAV দেখতে পাবেন, INAV দেখতে পাবেন। ওই INAV যদি বর্তমান মার্কেট প্রাইসের সমান হয়, প্রায় সমান হয়, তাহলে আপনি ইনভেস্ট করবেন। কিন্তু যদি INAV থেকে CMP কারেন্ট মার্কেট প্রাইস অনেক বেশি হয়, তাহলে আপনি ইনভেস্ট করতে যাবেন না, তাহলে আপনি অনেক বেশি দামে কিনছেন। তাই এটা অবশ্যই লক্ষ্য করবেন। 8 নম্বর, এই দুটো কন্ডিশনকে মাথায় রেখে আমি কিছু ইটিএফ আমার ওয়াচ লিস্টে রেখেছি, আমি সেই ইটিএফগুলোতে ইনভেস্ট করি।
কয়েকটা ইটিএফ এর লিস্ট যেগুলো কন্ডিশন AUM 1000 কোটির বেশি এবং ভলিউম 20,000-এর বেশি। আপনাদের দেখা হচ্ছে এবার আমার নিজস্ব ইনভেস্টমেন্ট কোন ইটিএফগুলোতে। দেখুন এইগুলোতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে, তো দেখে নিন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবারও বলছি, এগুলো কোনো বাই সেল রিকমেন্ড নয়, আপনাদের শিক্ষার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি। পরে 10 নম্বর পয়েন্ট, আপনার জন্য কোনটা ভালো, মিউচুয়াল ফান্ড না এসআইপি। দেখুন, আপনি যদি বলেন যে মিউচুয়াল ফান্ড, যে আমি মাসের একবারই সময় পাবো, পুরোটা ইনভেস্ট করে দেবো আর ঘুরে দেখবো না, লং টার্মে গিয়ে দেখবো যা হচ্ছে না হচ্ছে, তাহলে অবশ্যই আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। আমার মনে হয় যে একটু 30 সেকেন্ড, এইটা করতে 30 সেকেন্ড সময় লাগবে। ওয়াচ লিস্ট বানিয়ে -2% কমা, সেখান থেকে কেনা, আবার একটা 7%-এর বেশি, সেটা 30 সেকেন্ড সময় লাগবে। যদি আপনি 30 সেকেন্ড সময় দেন, তাহলে আমার মনে হয় প্রফিট অনেকটা বেশি, এখানে কম্পাউন্ড ইফেক্টটা আরও দ্রুত কাজ হবে। তো যাই হোক, সমস্ত সিদ্ধান্তটাই আপনার, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নয়, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বা শেখার জন্য এগুলো বলছি। আর ইটিএফ সম্পর্কে সমস্ত বিষয়গুলো আমি বললাম। আমি জানি এরপরেও ইটিএফের কিছু জিনিস বাকি থেকে গেছে, সেইগুলো আপনার কমেন্টে জানাবেন, ইটিএফ সম্পর্কে আর কোন কোন বিষয় জানতে চান। আর আপনাদের কোনো মনে যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টে করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। আর পরের ভিডিও কোন বিষয় চান সেটাও জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।